তাঁতি বাগানের কাছে যে পোড়ো বাড়িটা আছে সেটার পাশেই ছিল একটা ভাঙা বাড়ির মণ্ডপ। কেউ বলে রক্ষা শৌরীর মণ্ডপ, কেউ বলে বুড়ো বটতলার অর্ধ দেবতার আসন। এখানে নাকি একসময় সিংহবরণ দেবতার পুজো হতো। লোকজন বলে সিংহবরণ কোনো দেবতা ছিলেন না, ছিলেন রক্ষকের ভূমিকায় নিযুক্ত এক ভয়ঙ্কর আত্মা, যাকে বাঁধা হয়েছিল মন্দিরের নিচে এক গুপ্ত ঘরে। পুজোর নিয়ম ছিল বিশেষ। কেবল পশু বলির রক্ত দিলে হতো না, দিতে হতো 4 রাত্রির নৈশব্দ। 1946 সালের দাঙ্গায় সেই নিয়ম ভেঙেছিল একদল উন্মত্ত মানুষ। তারা আশ্রয় নিতে গিয়ে মণ্ডপ ভেঙে দেয়, মূর্তি নষ্ট হয়, রক্তে লাল হয়ে ওঠে মাটি। তারপর থেকে মূর্তির ভাঙা মাথা আর পাশে স্কন্ধ কাটা পাথুরের শরীর মণ্ডপের এক কোণে রাখা ছিল। সবাই বলে ওই মূর্তি ভাঙার পর থেকেই দেবতা রেগে আছে। যে রাতে ওই পথে যায় সে আর ফেরে না। দেবতার ঘুম একবার যে ভেঙেছে তার আর রেহাই নেই। এইসব কথা অনিরুদ্ধ জানত না। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের গবেষক। বাংলার স্থানীয় মিথ সংগ্রহ করে একটা গবেষণার খসড়া বানাচ্ছিল। তার কলেজের এক সিনিয়রের কাছ থেকে ও প্রথম এই তাঁতি বাগানের কথাটা জানতে পারে। পুরো বিষয়টাই ওর বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আরও তথ্যের জন্য পুরনো রেকর্ড, খবরের কাগজ ঘেঁটে দেখেছিল। সত্যি 1946-এর এক প্রতিবেদনে এই অর্ধ দেবতা মণ্ডপের কথা লেখা রয়েছে। আরও খানিক পড়াশুনো করে অনিরুদ্ধ বেরিয়ে পড়ল তাঁতি বাগানের সেই সিংহবরণ মণ্ডপ ঘিরে গজিয়ে ওঠা লোকবিশ্বাস জানতে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের আনাঘাট, সেখান থেকে তাঁতি বাগান রিকশাতে 30 মিনিট। অনিরুদ্ধ যখন রিকশা থেকে নামল তখন বেলা প্রায় শেষ। আকাশে দিনের শেষের ধূসর আলো লেগে রয়েছে। স্থানীয় এক চা দোকানে অনিরুদ্ধ গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এই পোড়ো বাড়ির ভাঙা মণ্ডপ কোন দিকে? লোকটা প্রশ্ন শুনে সচকিতভাবে অনিরুদ্ধর দিকে তাকালো। তারপর ভাঙা গলায় জিজ্ঞেস করল, কি দরকার আপনার? এখানে তো আগে দেখিনি। অনিরুদ্ধ সংক্ষেপে ওর গবেষণার বিষয়ে জানালে লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব লোক বিশ্বাসের পেছনে বহু ইতিহাস লুকিয়ে থাকে। এসব খালি গাঁজাখুরি গল্প নয়। সিংহবরণ দেবতা আমাদের রক্ষা করেন। অনেকে বলে ওখানে নাকি ভূত আছে, কেউ বলে আত্মা। তবে রাতে ওদিকে যাবেন না। এখন সন্ধ্যা হয়ে এসেছে। রাতে ওই ভাঙা মণ্ডপে আলো জ্বলে, কুয়াশা ওঠে, ছায়া দেখা যায়। যারা রাতে যায় তারা আর ফেরে না। ওখানে স্কন্ধ কাটা একটা পাথুরে মূর্তি আছে। দাঙ্গার সময় ওই মূর্তির মাথা ভাঙা গেছিল। তখন থেকে ওভাবেই রয়েছে ওটা। গেল বছর শহর থেকে একদল ছেলে এসেছিল আপনার মতো। রাতে থাকবে বলেছিল ওখানে।
বারণ করেছিলাম, সে শুনল না। তারপরের দিন ওদের মুন্ডুহীন দেহগুলো মণ্ডপের সামনে পড়েছিল। অনিরুদ্ধ মন দিয়ে শুনল লোকটার কথা। তবে এত দূর থেকেও এসেছে, একবারও সেই ভাঙা মণ্ডপ না দেখেও ফিরে যাবে? রাতে ফেরা ট্রেন সেই 11:30টায়, ততক্ষণও কি করবে? অনিরুদ্ধ চায়ের দোকান থেকে বেরিয়ে সামনে এক ফালি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। রাস্তায় একটা বাচ্চা ছেলেকে দেখে অনিরুদ্ধ ওকেই জিজ্ঞেস করল, এই শোন, এই পোড়ো বাড়ির ভাঙা মণ্ডপটা কোন দিকে রে? ছেলেটা মাঠ থেকে ছাগল চড়িয়ে বাড়ি ফিরছিল। অনিরুদ্ধর দিকে না তাকিয়ে আঙুল নির্দেশে পথ দেখিয়ে দিয়ে বলল, ওদিকে রাতে কেউ যায় না। অনিরুদ্ধ মৃদু হাসল। সোজা গ্রামের রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট হাঁটার পর অনিরুদ্ধ পোড়ো বাড়িটা দেখতে পেল। জায়গাটা একরকম লুকিয়ে আছে ঘন গাছ পাতা আগাছার জঙ্গলে। বাড়ির পাশেই ধ্বংসস্তূপের মধ্যে একটা ভাঙা মণ্ডপ, যার উপর শ্যাওলা জমেছে। পাশে ভাঙা এক খিলান, হয়তো একসময় প্রবেশদ্বার ছিল। চারপাশ ভালো করে দেখে কয়েকটা ছবি তুলেই অনিরুদ্ধ ফিরে আসবে স্টেশনে। সেই জন্যই একটা বড় টর্চ ও সঙ্গে রেখেছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল পাথরের সেই স্কন্ধ কাটা শরীর, আর তার পাশে শ্যাওলায় ঢাকা পাথরের মূর্তির মাথা। মুখটার ছাঁচ মানুষের মতো, কিন্তু ঠোঁটের পাশে এমন চেরা যেন কেউ টেনে ছিঁড়েছে। চোখ দুটো গভীর, গহ্বরের মতো ফাঁকা। রাতের অন্ধকার নেমে এসেছে বলে পরিবেশটা আরো গা ছমছমে লাগছে। অনিরুদ্ধ টর্চ জ্বালিয়ে মণ্ডপের চাতালে উঠে আসলো। চারদিক থেকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। দম বন্ধ করা পরিবেশ। মণ্ডপে উঠেই টর্চের আলোতে ও প্রথমে খেয়াল করল মাটি স্যাঁতস্যাঁতে, আর তাতে এক জোড়া লাল আলতা পায়ের ছাপ। বহুদিন পুরনো তা দেখেই আন্দাজ করা যাচ্ছে। অনিরুদ্ধ চটপট ব্যাগ থেকে ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুলে নিল। এবার মূর্তি আর ভাঙা মাথার সামনে দাঁড়িয়ে চোখে ক্যামেরা লাগাতেই অনিরুদ্ধ খেয়াল করল পাথরের দেওয়ালে অস্পষ্ট লেখা, পুনরাগমন নিষিদ্ধ। আর ঠিক তখনই কোথা থেকে এক ঝাপটা ঠান্ডা বাতাস খেলে গেল মণ্ডপ চত্বরে। অনিরুদ্ধর হাতে ধরা টর্চের আলো কাঁপতে আরম্ভ করল। খানিক দূরে দাঁড়িয়ে থাকা পোড়ো বাড়ির বারান্দায় কে যেন আলো জ্বালিয়ে গেছে। অনিরুদ্ধ মুখ ফিরিয়ে চারপাশ দেখল, কেউ কোথাও নেই। ঝিঁঝির ডাকের শব্দ ক্রমে বাড়ছে। অনিরুদ্ধ আরো কয়েকটা ছবি তুলে মণ্ডপ থেকে নামতে গিয়ে দেখল চারপাশের আগাছার জঙ্গল যেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো ঘন হচ্ছে। টর্চের আলো তপ করে নিভে গেল। অনিরুদ্ধ আন্দাজ করে সিঁড়িতে পা দিতে গিয়ে বুঝল ওখানে কোনো সিঁড়ি নেই। সর্পিল লতায় রাস্তা ঢেকে গেছে।
অনিরুদ্ধর এবার ভয় করছে। গলা ছেড়ে একবার ডাক দিল, কেউ কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই। অনিরুদ্ধ মণ্ডপের উল্টো দিকে এসে বেরোনোর পথ খোঁজার চেষ্টা করল। চারপাশের অন্ধকার বাড়ছে, আর ঠিক তখনই অনিরুদ্ধ খেয়াল করল খিলানের পাশে একটা ছায়া মূর্তি। স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ওখানে, তা নিশ্চিত। অনিরুদ্ধ ছুটে মণ্ডপের অন্য প্রান্তে গেল, জোরে হাঁক দিল, শুনছেন? শুনছেন? এখান থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবেন, এত অন্ধকার এখানে। শুনছেন? শুনছেন? অনিরুদ্ধর গলা ধরে আসে। ছায়ামূর্তি আরো খানিকটা এগিয়ে এসেছে, ঠিক যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তবে মুন্ডহীন এক ছায়া শরীর, ঠিক যেমন মূর্তিটা দেখেছিল অনিরুদ্ধ। ওর হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। সেই মূর্তি ক্রমে এগিয়ে আসছে। অনিরুদ্ধ উন্মাদের মতো মণ্ডপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে বেরোনোর পথ খুঁজতে থাকল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। দেবতার ঘুম একবার যে ভেঙেছে, সে আর ফিরতে পারবে না কোনোদিন। অনিরুদ্ধ চিৎকার করে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করল, কিন্তু সেই আর্তনাদ বোধহয় কেউ শুনতে পেল না। পরের দিন সকালে রামচরণ মাঠে ছাগল চড়াতে যাচ্ছিল। ভাঙা মণ্ডপের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম লক্ষ্য করল গাছপাতার আড়ালে মণ্ডপের উপর একজন যুবকের মুন্ডহীন দেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। আর সেই দৃশ্য দেখে রামচরণ ভয়ে দৌড় দিল। গ্রামের লোকজন নিয়ে যখন সবাই এলো ওই ভাঙা মণ্ডপের কাছে, তখন রোদ উঠে গেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক বাসিন্দা দুলাল পুরোহিত সামনে এগিয়ে এলো। ভালো করে খানিকক্ষণ দেখে বলল, সিংহবরণ দেবতা রুষ্ট হয়েছেন। সন্ধ্যের পর নিদ্রার সময় তখন কেউ আসুক ওর মণ্ডপে, তাও পছন্দ করে না। আর দেবতার নিদ্রা ভঙ্গ হলে কি হয় তা তো। আগাছায় ঢাকা ভাঙা মণ্ডপে শুকিয়ে যাওয়া রক্তের উপর পড়ে আছে অনিরুদ্ধর প্রাণহীন মুন্ডহীন দেহ। আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।